সালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো জিএসটি প্রিমিয়াম ব্যাচের ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের ভিডিও দিয়ে বলছিলাম, তো অলরেডি অনেকগুলো আপলোড হয়ে গেছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো চলো দেখা যাক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। পর্যাবৃত্ত গতিতে কি কি আছে চলো। আচ্ছা, শুরুতে এই যে পর্যাবৃত্ত গতি নিয়ে আমাদের শুরুতে তো একটু জানতে হবে, তাই না? তো শুরুতে কি আছে দেখো তো, যে গতির বল বা প্রত্যাবর্তী বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, সেই গতিকে সরল দোলন গতি বলে। আচ্ছা, এখানে অনেক কঠিন করে লেখা আছে। তো দেখো, বিষয়টা হচ্ছে এমন যে যদি এমন কোনো গতি তোমার কাছে আসে, যেই গতির ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন তোমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে সরল দোলক দিয়ে বুঝিয়ে দিলে। সরল দোলক এইটা হচ্ছে সাম্যাবস্থা, এইটা হচ্ছে তার ধরে নাও সর্বোচ্চ অবস্থা, এই পাশে একটা এই পাশে একটা, ঠিক আছে? তো আমি এই জায়গা থেকে ছেড়ে দেই, কি হচ্ছে দেখো তো, এইটা এটা সরণ হচ্ছে এইদিকে, কিন্তু টান পড়তেছে তার বিপরীত দিকে। তার মানে এই যে দেখো, এটা কি মানে, বা স্প্রিং এর ক্ষেত্রে দেখো, স্প্রিং এর ক্ষেত্রে দেখো তো, স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, তুমি এইদিকে টান দিছো। সরল দোলকের ক্ষেত্রে স্প্রিং দিয়ে তোমরা বোঝো, সরল দোলক তোমাদের আছে, এখানে টপিক আছে, তো পরে আবার বুঝাবো। স্প্রিং কে তুমি এইদিকে ধরে নাও টান দিছো, এটা যদি আমি এইদিকে টানি তাহলে কি হবে, তুমি টান দিছো এইদিকে, সরণ হচ্ছে এইদিকে, কিন্তু তার ভেতরের যে বল, সেই বলটা কোন দিকে টান দিছে, এটাকে প্রত্যাবর্তী না, এটা হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, তুমি টানতেছো এইদিকে, বাট স্প্রিং যাইতে চাচ্ছে এইদিকে, তার বল কাজ করতেছে এইদিকে। তাহলে এই যে বল আর সরণ দুইটা কি বিপরীতমুখী না? তো এই বিপরীতমুখী যখন হবে আর সমানুপাতিক হবে, তখন সেটাকে বলবো আমরা কি, সরল দোলন গতি। তো এখন এখান থেকে একটা ফর্মুলা নিয়ে আসা যায়। কেমন ফর্মুলা? এফ কে তুমি কি লিখতে পারবা, এম এ লিখতে পারবা। তাহলে এম এ সমানুপাতিক মাইনাস কে এক্স। তাহলে এম এ ইকুয়ালস টু, যখন সমান চিহ্ন দিবা, সমানুপাতিক উঠাই দিলে কি আসবে, এখানে একটা কে আসবে, মাইনাস কে এক্স। এখন দেখো একটু, এ কে তুমি কি লিখতে পারো বলো তো? এক্স যদি সরণ হয়, ভি যদি বেগ হয়, আর এ যদি ত্বরণ হয়, কি লেখা যায়? সরণের ডিফারেন্সিয়েশন। সরণের ডিফারেন্সিয়েশন মানে কি? সরণের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে সরণের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে বেগ, তাই না? আর বেগের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ত্বরণ। আবার ত্বরণকে তাহলে কি বলা যায়? সরণের ডাবল ডিফারেন্সিয়েশন। এইগুলো আমরা ম্যাথে শিখে আসছি, মাঝে মাঝে লেখ করবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এখানে এর পজিশনে আমরা লিখতে পারবো হচ্ছে এম মাইনাস কে এক্স। আচ্ছা, এখন এটাকে যদি এই পাশে নিয়ে আসো, কি আসবে? এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইকুয়ালস টু 0। তাহলে আসলো কি আমাদের, এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইকুয়ালস টু 0। এখন এম দ্বারা ভাগ করে দাও তো, কি আসে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 0। তো কে বাই এম এই টার্মটা তোমরা অলরেডি নিউটনীয় বলবিদ্যাতে পড়ে আসার কথা, এই কে বাই এম। অথবা যদি নাও পড়ো, এই চ্যাপ্টারে তোমার পড়ার কথা যে কে বাই এম কে আমরা কি বলি, এই কে বাই এম হচ্ছে ওমেগা স্কোয়ার, তাই না? কে বাই এমটা কি, ওমেগা স্কোয়ার। তো এখন যদি তুমি বসাও, তাহলে এইটাই তোমার হয়ে গেল এই সমীকরণ, সরল দোলন গতির সমীকরণ। এইটা কিন্তু হচ্ছে মেইন সমীকরণ। অনেকেই যে ভুলটা করো, যে তোমাকে বলা হয় সরল দোলন গতির সমীকরণ কোনটা, অনেকেই বলো কোনটা, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। এটা কিন্তু সমীকরণ না, এইটা হচ্ছে সরল দোলন গতির সমীকরণ, ঠিক আছে? এইটা হচ্ছে এটা হচ্ছে সরল দোলন গতির সমীকরণ। আর এইটার সমাধান হচ্ছে, এইটার সমাধান, এটা সলিউশন হচ্ছে, এটা সলিউশন x ইকুয়ালস টু, যেটা তোমার বইয়ে দেওয়া আছে, ঠিক আছে?
এটা একটা সলিউশন, এইটা আরেকটা হচ্ছে কজের সলিউশন। বুঝা গেছে? তাহলে এইটা হচ্ছে মেইন সমীকরণ। যদি তোমার প্রশ্ন আসে সমীকরণ কোনটা, তাহলে এইটাই হচ্ছে তোমার সমীকরণ। যদি সমাধান চাই, সমাধান হচ্ছে এইটা। বুঝা গেছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন এইখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে, যদিও সম্ভবত স্লাইড অ্যাড করা আছে নাকি আমি জানি না, তারপরে আমি একটু আগেই দেখাই, যদি থাকে তাহলে তো আগে সলভ হয়ে গেল, তোমরা তখন করতে পারো। এখান থেকে যে টাইপের প্রশ্ন হয় সেটা হচ্ছে, দেখো তোমাদের কি আসবে, যে যেমন বলবে কি যে 5, এর আগেও আমি এটা বহুবার দেখাইছি, যতবার এই চ্যাপ্টারের ক্লাসে ততবারই আমি দেখাইছি, যাতে তোমাদের কোনো ভুল না হয়। 1, এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক মান কত। কৌণিক কম্পাঙ্ক কোনটা? কৌণিক কম্পাঙ্ক এই যে ওমেগা কত, কৌণিক কম্পাঙ্ক কোনটা? ওমেগা। এখান থেকে যদি চাই, তো যে প্রবলেমটা আমাদের হয়, দেখো যে এই জায়গায় কি আছে, এই সমীকরণের সাথে তোমার মিলাইতে হবে। তো এই সমীকরণের সাথে যদি তুমি মিলাইতে চাও, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সহগ কত, এখানে সহগ কত, এখানে সহগ হচ্ছে 1। তাহলে তুমি যেই সমীকরণে কাজ করতেছো সেখানেও কি করতে হবে, এই জায়গায় তোমার 1 করতে হবে। এটা 1 করে তারপর বাকিটা নিয়ে তোমার কাজ করতে হবে, ঠিক আছে? তো তাই যদি আমরা করি কি হবে, দেখো এটা যদি 1 বানাইতে চাই তাহলে কি আসবে, 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 5 দ্বারা ভাগ করলে এইটিকে, এই যে 5 দ্বারা ভাগ করলে দেখবে আসবে হচ্ছে 16, ঠিক আছে? একবারে আমি করলাম 16 আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 16x = 0। এখন এই যে ওমেগা স্কোয়ারের জায়গায় কি আসছে, এই ওমেগা স্কোয়ারের জায়গায় তো এই 16 আসছে, তাই না? এই যে 16 আসছে, তাহলে আমি কি বলতে পারবো, ওমেগা স্কোয়ার = 6, অতএব ওমেগা = 4 রেডিয়ান পার সেকেন্ড। আমি আগে দেখাই দিলাম এই পুরাটা, এই টাইপের ম্যাথ আসেনি এমন জায়গা নাই, ঠিক আছে? স্লাইড অ্যাড করা আছে নাকি আমি জানি না, ওই জন্য আগে আমি দেখালাম, যেহেতু এটা চলে আসছে আগে দেখাই দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো? এটা না বুঝলে আরেকবার একটু দেখবা। সরল দূরণ গতির সমীকরণ কোনটি? এই দেখো আসছে অলরেডি, জিএসটি 22-23, জগন্নাথ 15-16, ঠিক আছে? তো খুব সুন্দর মতো এটা দেখে আসবা। যদি অপশনে থাকতো x = a sin ওমেগা t, ওটা কিন্তু হইতো না, তাই না? তাহলে কোনটা? হ্যাঁ, এই যে এটা বি নাম্বারটা, ঠিক আছে? চলো সামনের দিকে যাই। আচ্ছা, তো দশা কি, একটু আগে তোমাদের আমি দেখাইছি যে x বা y যেটাই হোক, x = a sin ওমেগা t, আর যদি আদি দশা থাকে তাহলে ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা। তো এই বিষয়টা আসলে কি, দশাটা কি? দশা হচ্ছে কৌণিক অবস্থা। দশাটা কি? দশা হচ্ছে কৌণিক অবস্থা। সাইনের মধ্যে যেটা থাকে সেটা কি, কোন না, সাইনের মধ্যে কি থাকে, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, বা হচ্ছে 0.5 রেডিয়ান, এইরকম থাকে না? তো এইগুলাকে কি বলে, এইগুলা হচ্ছে ভেতরে যেটা থাকে সেগুলো হচ্ছে কোণ। তাহলে এইখানে সাইনের ভেতরে যা থাকবে সেগুলা কি, সেগুলো হচ্ছে কোণের মান। এই কোণগুলাকে বলা হয় কি, দশা, ঠিক আছে? এই কোণগুলাকে কি বলা হয়, দশা। তো দশা তাহলে পার্থক্য কি? দশা তো বুঝলাম যে সাইনের ভেতরে এই যে কোণ যেটা আছে এটাকে বলা হয় কি, দশা। দশা পার্থক্যটা হচ্ছে এই যে দুইটার মধ্যে, দুইটা এরকম যদি থাকে, দুইটা সাইনের মধ্যে যে কোণ দুইটা থাকবে সেই দুইটার পার্থক্য, সেই দুইটার বিয়োগফল, ঠিক আছে? তো একটা করলেই তোমরা আইডিয়া পেয়ে যাবো। তো বিষয়টা কেমন দেখো, এখানে দেওয়া আছে একটা, তোমার দেওয়া আছে দেখো x = a sin ওমেগা t প্লাস π/6, আরেকটা দেওয়া আছে y = a sin ওমেগা t প্লাস π/3। তাহলে এইটার দশা কত? এইটার দশা হচ্ছে, এইটার দশা হচ্ছে যে এই পুরাটা, এইটা হচ্ছে তার দশা, ওমেগা t প্লাস π/6, আর এইটার দশা হচ্ছে এইটা। তাহলে এখন দশা পার্থক্য যদি তুমি করতে চাও কি করবা, একটা থেকে আরেকটা বাদ দিবা। দেখো আমি তাই করছি, এই একটা থেকে জাস্ট আরেকটা বাদ দিছি। এই ওমেগা টি তো থাকেই না, এই π/3 থেকে π/6 বাদ দিলে আসে হচ্ছে π/6। বুঝতে পারছো? এখন দেখার বিষয় হচ্ছে তোমার আসলে ভুল হবে কোন জায়গায়। ভুল হবে হচ্ছে এইখানে দেখবা সাইন দিবে তোমার, আর এইখানে দিবে হচ্ছে কস। বুঝা গেছে? এইটাই ভুল হবে। তখন কিন্তু তুমি ভেতরে সেম করতে পারো না, ওর অবশ্যই তোমার দুই জায়গাতেই সাইন অথবা দুই জায়গাতেই কস করতে হবে। এটা মাস্ট মনে রাখতে হবে। কি করতে হবে? অবশ্যই দুই জায়গাতেই সাইন অথবা দুই জায়গাতেই তুমি কস করে নিবা, তাছাড়া কিন্তু এই দুইটা তুমি বিয়োগ করতে পারবা না। বুঝা গেছে? আচ্ছা,
হ্যাঁ। আর সাইন আর কজের মধ্যে দশা পার্থক্য π/2, এটা কেমনে আসে এটা? আচ্ছা পরেরটাতে দেখাচ্ছে, সম্ভবত একটা ম্যাথই আছে। এই যে দেখো, এটাতে একটা ম্যাথই আছে। এখানে কি আছে দেখো, x1 হচ্ছে a sin ωt আর x2 হচ্ছে a cos ωt। বলছে যে কোনো সময় যে দশা পার্থক্য কত, এটা D19 আসছিল। তো সাইন আর কজের মধ্যে দশা পার্থক্য কেমনে বের করবা? তোমার হয়তো এইটা জানা থাকতে পারে, এটা জানা না আছে না তোমার, তাইলে তোমার এটা কাজ হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? তুমি এই লেখো x1 তোমার কি দেওয়া আছে, x1 দেওয়া আছে হচ্ছে a sin ωt, আর x2 দেওয়া আছে কত, x2 দেওয়া আছে হচ্ছে a cos ωt। ঠিক আছে, এখন তুমি এটা কেমনে কাজ করবা দেখো। তো তুমি এটাকে দেখো তো লিখতে পারবা, এই সাইনটাকে তুমি কিভাবে লিখতে পারবা, cos π/2 মাইনাস ωt, এটা কি বলতে পারবা বলো তো? সহজ করে দিচ্ছি তোমাদের জন্য, এটা কি তুমি লিখতে পারবা? সেম জিনিস না, cos π/2 মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা, সেম জিনিস। এরপরে তুমি মাইনাসটা কমন নাও, মাইনাসটা কমন নিলে কি আসবে, ωt মাইনাস π/2, এটা আসবে না? এই মাইনাসটা কেন দিলাম না বলো? এই যে মাইনাস কমন নিলাম, বাট মাইনাস কেন দিলাম না? এটা যদি না পারো তোমার খবর আছে, কারণ আমি ত্রিকোণমিতির ক্লাস আমি নিছি। ত্রিকোণমিতিতে তোমাদের বারবার আমি দেখাইছি যে cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, কারণ এখানে মাইনাস দেওয়াও যা নাও দেওয়াও তাই। ঠিক আছে, ত্রিকোণমিতিতে দেখাইছি বারবার cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা। আচ্ছা, তো এখন তুমি এই দুইটাই যেহেতু cos হয়ে গেছে, এই দুইটাই যদি যেহেতু cos হয়ে গেছে, এখন তুমি ভেতরে জিনিসপত্র বিয়োগ করতে পারবা। তাহলে এটাতে কি আছে, তাহলে দশা পার্থক্য যদি এখন বের করতে চাই, দশা পার্থক্য কত আসবে, এখানে হচ্ছে ωt আর এখানে হচ্ছে ωt মাইনাস π/2, তাহলে মাইনাস ωt মাইনাস মাইনাসে প্লাস π/2, তাহলে এটা বাদ গেলে থাকে হচ্ছে π/2। তাহলে বিশ্বাস হয়েছে? সাইন আর কজের, এই দেখো সাইন আর কজের মধ্যে দশা পার্থক্য কত, এটা হচ্ছে π/2। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই। আচ্ছা, বেগ ও ত্বরণ এগুলো কেমনে আসলো আগে একটু সেইগুলো দেখাই। দেখো বেগ কেমনে আসে, তো তুমি হচ্ছে তুমি দেখে আসছো কি, দেখো x ইকুয়ালস টু, তুমি দেখে আসছো x ইকুয়ালস টু a sin ωt, এটা দেখে আসছো না তুমি? আচ্ছা, এখন আমি যদি বেগ বের করতে চাই কি করতে হবে, সরণকে ডিফারেন্সিয়েশন করলেই কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়। তো সরণকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো কিসের সাপেক্ষে, এখানে t এর সাপেক্ষে, সরণকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেই কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়। তাহলে আগে ডিফারেন্সিয়েশন করো তো, তাহলে কি আসে দেখো তো, a লিখলাম, এরকমই থাকুক, এটা তো ধ্রুবক। সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যায়, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় cos, সাইন ওমেগাটা ছিল সেটা হয়ে যাবে কি cos ওমেগাটি। এখন তুমি তো করতেছো টি এর সাপেক্ষে, বাট সাইনের ভেতরে কি টি আছে শুধু না, আছে কি ওমেগা টি, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পাশে দেখাই যদি অনেকের প্রবলেম থাকে ডিফারেন্সিয়েশনে। ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, শুধুমাত্র আসবে ওমেগা। কেন? ওমেগা ধ্রুবক সামনে আসলো, টি এর সাপেক্ষে টি কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা আসলো কি ওমেগা। তো এইটা হচ্ছে তোমার বেগের ফর্মুলা, v ইকুয়ালস টু ওমেগা a cos ওমেগা টি। সেম ভাবে v কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে কি ত্বরণ, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো কি আসবে, ওমেগা থাকুক, এ আসবে, cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, তাহলে সাইন ওমেগা টি মাইনাস, এর ভেতরে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা ওমেগা আসবে, এইটা হচ্ছে ত্বরণ। তাহলে বেগের ফর্মুলা এইটা আর ত্বরণের ফর্মুলা হচ্ছে এইটা। বোঝা গেছে? এটা হচ্ছে, এইটাকে বলা হয় টাইম ডিপেন্ডেন্ট ফর্মুলা। এখানে কি সময়ের উপরে নির্ভর করে এই ফর্মুলাগুলো আসবে। তুমি যদি টি এর মান বসাইতে পারো তখনই তুমি ভি পাবা, যদি টি এর মান বসাইতে পারো তখনই তুমি কি পাবা, এ ত্বরণ পাবা। ঠিক আছে, কিন্তু আমি যদি পজিশনের উপর ডিপেন্ড করে বের করতে চাই, যেমন এই যে সূত্রগুলো তোমরা দেখে আসছো, এই যে এইটার এইটা আমাদের কাজ শেষ, এইটা তোমাদের আমি দেখাইছি। কিন্তু পজিশনের উপর যদি ডিপেন্ড করে, এই যে এইটা বা এই যে এইটা, এইগুলা কেমনে আসে, এগুলো যদি দেখতে চাও তাহলে আমি দেখাই একটু, আমার দেখানো একটু উচিত, অনেকে হয়তো দেখোনি,
কারণ এটা ইম্পর্টেন্ট, তো এই পার্টটা ইম্পর্টেন্ট, ওই জন্য আমি বারবার দেখাচ্ছি এগুলা। তো এটা কেমনে তুমি করবা দেখো, তুমি এই যে কজের যদি কোনোভাবে মানটা বের করতে পারো কোনো জায়গা থেকে, তাহলে তুমি এখানে কিন্তু কাজ করতে পারবা। কজের মান তুমি কিভাবে বের করবা দেখো, এই যে এখান থেকে তুমি বের করবা। কেমনে বের করবা দেখো, তুমি কি জানো বলো তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত জানো তুমি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু তুমি জানো কত? 1। তাহলে এখান থেকে তুমি যদি কজের মানটা বের করতে চাও, কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি কিন্তু এই ওমেগাটিকে থিটাই বলে যাচ্ছি, কারণ এটাও তো একটা কোণ, তাই না? এখন তুমি মান বসাও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত? এই যে এখান থেকে আমি নিয়ে আসবো সাইন ওমেগা টি এর মান কত, এটাকে এই পাশে নিয়ে আসো এক্স বাই এ, তাই না? তাহলে এখানে বসাও এক্স বাই এ হোল স্কোয়ার, বা এটাকে করলে কি আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, আরো যদি ভাঙাও তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, যদি লসাগু করো আর কি। তাহলে এটা কজ স্কোয়ারের মান, তাহলে কজের মান কত? কজের মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে নিচেরটা দিয়ে রুট করলে এ হয়ে যায়, এ স্কোয়ারকে রুট করলে কত হয়ে যায়? এ হয়ে যায় না? এখন তুমি এই বেগের ফর্মুলাতে বসাও তো, দেখো তো আসে নাকি। এখন তুমি বেগের ফর্মুলাতে বসাও যে ওমেগা এ ছিল, আর এখন তাহলে কি আসছে এখান থেকে, এই যে কজের মানটা এখানে তুমি পেয়ে গেছো, তাহলে মানটা বসাও যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ, এই এ কেটে গেলে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করতেছে। দেখো এখানে কিন্তু আর টি নাই, এখানে আছে কি এক্স। পজিশনের উপর ডিপেন্ড করে তোমার কোন জায়গায় কিভাবে ভি আসবে সেটা তুমি এটা বের করতে পারবা। তো এটা সময় দিয়ে বের করতে পারবা, এটা হচ্ছে পজিশন দিয়ে বের করতে পারবা। ঠিক আছে, সেম ভাবে ত্বরণের ক্ষেত্রে দেখো এইটা একদম ইজি। এই ইকুয়ালস টু তুমি কি বলতে পারবা, মাইনাস ওমেগা স্কোয়ার তো লেখো। এখন দেখো তো তুমি এই যে এইটুকু এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি মিল আছে, এইটার এটা মিল আছে, এ সাইন ওমেগা টি থেকে তুমি কি বলতে পারবা? এক্স। তো এইটা হচ্ছে ত্বরণের ফর্মুলা। ঠিক আছে, এই পুরাটা থেকে যা লেখা যাবে সেইটা হচ্ছে এইটুকু। বুঝা গেছে? সব তোমাদের একদম ডিটেলসে আমি দেখাই দিলাম। এখন এখান থেকে কিছু কিছু ছোট ছোট জিনিস লাগবে, সেটা হচ্ছে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ, এগুলো আরেকটা স্লাইডে দেখাই। সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ। বেগের ফর্মুলা আমি কি দেখে আসলাম বলতো? ভি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা বেগের ফর্মুলা দেখে আসলাম না? তো এটা জাস্ট আপাতত মনে রাখো, এখন জাস্ট মনে রাখো, পরে তোমরা দেখবা বা দেখেও আসছো হয়তো একাডেমিকে, যখন এক্স ইকুয়ালস টু 0 হয় তখন হয় হচ্ছে ভি ম্যাক্স কত, তুমি এখানে মান বসালে বুঝতে পারবা। তাহলে এই এটা কেটে দিয়ে থাকবে হচ্ছে ওমেগা এ। কেমনে আমি বুঝলাম দেখো, এই জায়গায় পুরোটা কি এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তো এক্স এর মান যত বাড়বে এটুকুর মান কি তত কমে যাবে, এক্স এর মান বাড়লে এটার কি পুরাটার মান কমে যাচ্ছে, আর এক্স এর মান কমতে থাকলে এটার মান বাড়বে। দেখে বোঝা যাচ্ছে, কারণ কি সবসময় এক্স স্কোয়ারটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স এর মান যত কম করব তত ভি এর মান বেশি হবে। এক্স এর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 0, 0 বসাইলাম, তাহলে দেখো এটা ম্যাক্সিমাম চলে আসলো। আর এক্স যদি সর্বোচ্চ মান বসাও, এক্স এর সর্বোচ্চ মান কি? এ। কেন এ? এটাকে বলা হচ্ছে বিস্তার। বিস্তারটা কি? এক্স এর সর্বোচ্চ মানকে বলা হয় কি? বিস্তার। তাহলে বসাও, এ যদি বসাও তাহলে কি আসে? ভি মিনিমাম আসবে, সেটা আসবে হচ্ছে কত? ওমেগা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আসবে হচ্ছে 0। ঠিক আছে, সেম ভাবে ত্বরণের ক্ষেত্রে ত্বরণের ফর্মুলাটা কি দেখে আসলাম আমরা? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখানে এক্স ইকুয়ালস যখন 0 বসাবো, দেখো এখানে কি সমানুপাতিক সম্পর্ক, এক্স এর মান যদি যত বেশি বসাবা এর মান তত বেশি, এক্স এর মান যত কম বসাবা এর মান তত কম, তখন এ আসবে মিনিমাম।
x এর মান 0 বসাইলে a আসবে মিনিমাম। কেন? মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 0 হয়ে যাবে হচ্ছে 0। আর x এর মান যখন a বসাবা তখন আসবে হচ্ছে a ম্যাক্সিমাম। a ম্যাক্সিমামটা কত? মাইনাস ওমেগা স্কোয়ার। বলো ক্লিয়ার হয়েছে? একদম যা লাগে সব কিছু তোমাদের আমি লিখেই দিছি, স্লাইডে সব কিছু অ্যাড করা নাই তো এই জন্য সব আমি লিখে দিছি এখানে। চলো দেখি সামনের দিকে কি আছে। জিএসটি 22-23 আসছিল একটি সরল চন্দিত দোলকের সর্বোচ্চ বেগ দেওয়া আছে vmax, বিস্তার এত হইলে বিস্তার এ দেওয়া আছে, পর্যায়কাল কত। তো তুমি সর্বোচ্চ বেগের ফর্মুলা কি জানো বলো তো? vmax ইকুয়ালস টু তুমি জানো হচ্ছে vmax ইকুয়ালস টু তুমি জানো ওমেগা এ। তাহলে এখান থেকে তুমি পাবা কি? ওমেগা কত আসতেছে? vmax বাই এ। মান বসাও। vmax কত? 0.3 আর এ হচ্ছে 0.06। তাহলে এইটা কেমনে তোমরা সলভ করবা? তোমাদের আমি এই যে হ্যান্ড ক্যালকুলেশনে দেখাইতে পারবা। তো দেখো তো নিচেরটা দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর আছে না? তাহলে উপরে আর নিচে 100 দ্বারা গুণ করে দাও। 100 দ্বারা গুণ করে দিলে উপরে যেটা হয়ে যাবে লিখেই দেখাই। কি আসবে বলো? উপরে কত আসতেছে? তাহলে 10 দ্বারা গুণ করলে আসছে 3, 100 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 30, আর নিচে 100 দ্বারা গুণ করলে কত আসতেছে? 6। তাহলে কত আসে? 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা কার মান আসলো? এটা আসলো ওমেগার মান। কিন্তু তোমার চাইছে কি? তোমার চাইছে পর্যায়কাল। পর্যায়কাল কেমনে বের করতে হয়? t ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। এইটাও নিউটনের বলবিদ্যা, ঠিক আছে? তাহলে 2 পাই ওমেগার মান বসাও, ওমেগার মান হচ্ছে 5, তাহলে এত সেকেন্ড আছে 2 পাই বাই 5। হ্যাঁ, এই যে এটা आंसर। বুঝতে পারছো? এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি ডিটেইলসে সব কিছু তোমাদের দেখাই দিছি, একদম প্রমাণ করে সব দেখাই দিছি। আচ্ছা, এরপর আসবে হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তির কনসেপ্ট। তো গতিশক্তির আচ্ছা দেওয়া আছে, সব দেওয়া আছে। গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার। তো ভির ফর্মুলা তোমাদের আমি দেখাই আসছি ওমেগা এ কস। তো ফর্মুলা তোমাদের এখানে জাস্ট এখানে বসাই দিছি ভি এর মান, ঠিক আছে? এই যে ভি এর মান যেটা ওমেগা এ কস ওমেগা টি, ওটা জাস্ট এখানে বসাই দিছি, আর কিছুই না। আর বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এইটাই অনেকের ভুল হয়। তো এখান থেকে যে সূত্রটা আলটিমেটলি আসে সেটা হচ্ছে এখান থেকে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ কে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কই থেকে আমি পাইলাম বলো তো? এটা কই থেকে পাইলাম? এইটা পাইছে হচ্ছে ওই যে একটু আগে ভি ইকুয়ালস টু তোমাদের ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখাইছিলাম না? ওইটা জাস্ট এখানে দেখাইছি। যেখানে আমি একটু ভুলও করছি, সরি একটু ভুলও করে ফেলছি আমি। এখানে তো ভি স্কোয়ার ভুলে শুধু ভি বসাই দিছি, এখানে ভি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিভব শক্তি হইলে তুমি মনে রাখবা এইটা, আর গতি শক্তি হচ্ছে এইটা। আর মেইনলি এই দুইটা বেশি কাজে থাকবে, আর এগুলো বেসিক একটু দেখে রাখবা। চলো দেখি। আর আরেকটা কথা মনে রাখবা, টোটাল মোট শক্তি সবসময় ধ্রুব থাকে। এটা তোমাদের কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারেও এই কনসেপ্টটা আছে যে সবসময় মোট শক্তি ধ্রুব থাকে। যদি কোথাও বিভব শক্তি বাড়ে, গতি শক্তি একটু কমে যাবে, কারণ কি? মোট শক্তি সবসময় ধ্রুব থাকবে। সরল চন্দিত গতিতে সম্পূর্ণ বস্তু সরণের সমীকরণ, একটা সমীকরণ দেওয়া আছে x ইকুয়ালস টু এত, স্প্রিং ধ্রুবক কে এর মান দেওয়া আছে এত, t ইকুয়ালস টু এত সময় বিভব শক্তি কত। তো বিভব শক্তি ইকুয়ালস টু কি জানো তুমি বলো তো? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এর মান কত? 30। এখন এক্স এর মানটা তোমার ডিরেক্ট দেওয়া নাই, এক্স এর মানটা সমীকরণ আছে, তাহলে এক্স এর মানটা আগে বের করে নাও। t ইকুয়ালস টু পাই বাই 6 সেকেন্ডে x ইকুয়ালস টু দেওয়া আছে 2 sin 3t। তাহলে বসাও 2 sin 3, t এর মান কত? পাই বাই 6, t এর মান হচ্ছে পাই বাই 6, ঠিক আছে? তাহলে এখন তুমি মান বসাও, x এর মান কত আসে? 2 sin, কাটাকাটি করলে থাকে হচ্ছে sin পাই বাই 2। sin 90 এর মান কত বলো? পাই বাই 2 এর মান কত? 1। তাহলে x ইকুয়ালস টু আসছে 2। তাহলে এখানে জাস্ট হয়ে যাবে কত? 2 স্কয়ার। কাটাকাটি করলে চলে যায়, থাকে হচ্ছে 60। কেমনে কাটাকাটি করলাম? তো এই তোমরা আরেক লাইন দরকার বলে বেশি করবা, 2 স্কয়ার করলে আসে 4,
2 দিয়ে 4 কে কাটলে থাকে 2, আর এই 30 গুণ করলে হয়ে যায় 60 এত জুল। ঠিক আছে, আসে নাই কেন? আমি কি কোথাও ভুল করছি? মনে তো হচ্ছে না। আমার দৃষ্টিতে তো সব ঠিকই মনে হচ্ছে। আচ্ছা তাও দেখি কোথায় ভুল করলাম। প্রশ্ন ব্যাংক কোথায়? ও আচ্ছা 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 আচ্ছা, আমাদের হচ্ছে স্লাইড বানাইতে এখানে ভুল হয়েছে। পাই বাই 9 দেওয়া আছে প্রশ্ন, তাই তো বলি ম্যাথে কোনো ভুল নাই। ঠিক আছে, তো এইটা তোমাদের এমনিতে এখানে ঠিক আছে আপাতত, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, লিখে দিই, প্রশ্নে t ইকুয়ালস টু পাই বাই 9 দেওয়া ছিল। তখন এটা আসবে যাতে যারা স্লাইড দেখবে তাদের যাতে কোনো প্রবলেম না হয়। এটা টাইপ মিস্টেক করছে আর কি, টাইপ করতে একটু ভুল করছে, প্যারা নেই। ঠিক আছে, তো তোমরা এইটাও করে নিবে, সব একই সেম ম্যাথ। চলো দেখি এরপর কি আছে। আচ্ছা এরপর আছে হচ্ছে স্প্রিং এর কাটাকুটি। এটা আমার খুবই পছন্দের একটা টপিক। স্প্রিং এর ক্ষেত্রে কি হয় বলতো, স্প্রিংকে যখন তুমি এরকম করে টানো, এটা ধরুন একটা স্প্রিং, যখন তুমি টানো মনে হয় কি স্প্রিং আরো জোরে তার নিজের দিকে টান দিছে। স্প্রিংকে তুমি যত বলে টানো, ঠিক সেম পরিমাণ বিপরীত দিকে তার একটা কি থাকে, প্রত্যয় নিয়ে বল থাকে। তুমি যত জোরে টানবা তার বিপরীত দিকে তত বেশি বল থাকবে, একটা লিমিট পর্যন্ত, তাই না, স্থিতিস্থাপক সীমার মধ্যে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটে। স্প্রিং একটা কে নামে একটা বিষয় আছে। স্প্রিং এর ফর্মুলাতে তোমরা বারবারই দেখছো F ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এই কেটা কি? এই কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এর কাজ কি আসলে? স্প্রিং ধ্রুবক এটা আসলে কি জিনিস? এটা নিয়ে আমরা এই যে ম্যাথ করি, এত কিছু করি, এটা আসলে কাজটা কি, এটা কি মিন করে, এটা কি মিন করে, এটার একক দেখলে তুমি বুঝতে পারবে। এটা একক কি বলতো? এটা একক হচ্ছে নিউটন পার মিটার বা মিলিমিটার, যেটাই বলো, নিউটন পার মিটার। এটা আসলে কি মিন করে? এটা মিন করে কোনো একটা স্প্রিংকে 1 মিটার পরিমাণ লম্বা করতে কতটুকু বল দিতে হয়। কোনো একটা স্প্রিংকে 1 মিটার পরিমাণ লম্বা করতে কতটুকু বল দিতে হয় সেটাকেই বলা হয় কি স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, আবারও শোনো, স্প্রিং ধ্রুবকটা কি? কোনো একটা স্প্রিংকে 1 মিটার লম্বা করতে কতটুকু বল দিতে হয় সেটাকে বলবো আমরা কি স্প্রিং ধ্রুবক। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, একটা বড় স্প্রিংকে 1 মিটার লম্বা করা বেশি সহজ নাকি একটা ছোট স্প্রিংকে 1 মিটার লম্বা করা বেশি সহজ? একটু ঠান্ডা মাথায় তুমি একদম নর্মালি চিন্তা করো, মাথায় তোমার কি আসতেছে? যে একটা বড় স্প্রিংকে লম্বা করা বেশি ইজি, তাই না? একটা বড় স্প্রিং আছে, তাকে একটু হালকা টান দিলে সে লম্বা হয়ে যাবে। বাট একটা ছোট স্প্রিং আছে, তাকে তুমি টেনে লম্বা করতে চাইলে তোমার কষ্টটা বেশি হবে। তার মানে এই ছোট স্প্রিংটার ক্ষেত্রে বেশি পরিমাণ তোমার বল দিতে হচ্ছে। এই জন্য কি হয়, এইটা একটু মনে রাখবা, বড় স্প্রিং এর, এটা সারা জীবন মনে রাখবা, বড় স্প্রিং এর কে ছোট আর ছোট স্প্রিং এর কে বড়। বোঝা গেছে কেন ছোট বড় হয়? এটা কি বুঝতে পারছো তোমরা যে আসলে কিসের জন্য ছোট বড় হচ্ছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে কেউ ক্লিয়ার না হলে আমাকে বলবা, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখন এখন দেখো, একটা স্প্রিংকে আমি কাটতেছি, তাহলে কি ঘটনা হবে এখানে দেওয়া আছে, তারপর আমি দেখাই আলাদা করে। একটা স্প্রিংকে আমি কাটতেছি, যে এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, ঠিক আছে। এইটার হচ্ছে পুরাটার ছিল স্প্রিং ধ্রুবক কে, কে স্প্রিং ধ্রুবক ছিল। তো এই কে বিশিষ্ট স্প্রিং ধ্রুবকটাকে আমি যদি কাটি, ধরে নাও একটা অনুপাতে কাটছি, এইখানে কাটছি, এটা হচ্ছে n1, এটা হচ্ছে n2। এখন তাহলে এইগুলা কি ছোট হয়ে গেছে না? তো যদি ছোট স্প্রিং হয়ে যায় তাহলে কি হবে? অবশ্যই তার মান আগের থেকে বেশি হবে। কি হবে? আগের থেকে বেশি হবে। তো এইখানে এখন দেখো, এই যে এখানে এটাই বলছে যে একটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে n1:n2 অনুপাতে কাটা হলে
যেখানে n2টা বড়, ছোট অংশের স্প্রিং ধ্রুবক হচ্ছে k1 যখন বের করবো। আচ্ছা আমি এখন তোমাকে এটা দেখাচ্ছি। তো তোমাকে যদি বলা হয় জাস্ট এইটুকুর, এইটার জন্য যে k1 এটা বের করো আর এইটার জন্য হচ্ছে k2, তুমি এটা বের করো, তাহলে তুমি কেমনে করবা বলো? তুমি তাইলে কেমনে করবা? কেমনে করবা একটু ঠান্ডা মাথায় দেখো। যখন তুমি k1টা বের করবা, k1 বের করবা, k1 যখন তুমি বের করবা, k1 বের করার সময় কি করতে হবে? তুমি উপরে যে কাজটা করবা n1 প্লাস n2, উপরে যোগ, কোনো কথা নেই, উপরে তুমি যোগ করে দিবা, কোনো কথা নেই। নিচে যেটার জন্য করতেছো সেটা বসাবা ইনটু k। কি করছি আমি? উপরে এটা অনুপাতের যোগফল, নিচে যে অনুপাত নিয়ে তুমি কাজ করতেছো সেই অনুপাতটা বসাই দিচ্ছি। ঠিক আছে? সেম ভাবে তাহলে তুমি নিজে একটু বলো তো k2টা কত হবে? তুমি নিজে একটু বলো। k2 হবে n1 প্লাস n2 নিচে n2, এটা ইনটু k। বোঝা গেছে? কেমনে আসলো বোঝা গেছে? এইখানে জাস্ট মনে রাখবা, এখানে যেটা নিবা সেটাই এখানে জাস্ট হবে। এখন তুমি একটু মনে রাখবা যে স্প্রিং ছোট, যেটা ছোট তার কে এর মান বেশি হবে। যদি এই পার্টটা ছোট হয় তাহলে এটার কে এর মান বেশি, যদি এই পার্টটা ছোট হয় তাহলে এটার কে এর মান বেশি। ঠিক আছে? এটা আমি আগেই তোমাদের কনসেপ্ট দেখাই দিয়ে আসছি। তো এই যে যা দেখালাম এখানে সেইগুলো দেওয়া আছে। আর স্প্রিং, হ্যাঁ এই যে আরেকটা জিনিস জাস্ট এখানে দেখতে হবে, স্প্রিং এটা নেই। হ্যাঁ দেখো, স্প্রিং যদি সিরিজ বা শ্রেণীতে যুক্ত থাকে, এই যে একটার পর একটা, শ্রেণী মানে কি একটার পর একটা একটার পর একটা, এরকম শ্রেণীতে থাকে, শ্রেণীতে থাকলে তার জন্য ফর্মুলা হচ্ছে যে এইরকম। এটা কিসের মতো সূত্র বলতো? ধারকের মতো সূত্র, এটা মনে রাখবা, ধারকের মতো সূত্র। আর যদি সমান্তরালে থাকে তাহলে হচ্ছে এই যে এই অবস্থায় হবে। বোঝা গেছে? যদি শ্রেণীতে থাকে তাহলে এরকম হবে, আর সমান্তরালে থাকলে এরকম হবে। যদি এটাতে খুব বেশি প্রশ্ন আসে না, তো চলো দেখি কি কি আছে। হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো কি করব, এটা নেব। এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতিটি স্প্রিং ধ্রুবক কত? তাহলে যেহেতু তুমি সমান 4 ভাগ করছো, তাহলে একটা স্প্রিংকে কাটো। এটা একটা স্প্রিং, এটাকে আমি 4 ভাগ করব এখন, এই 2 ভাগ, এইটা এইটা, তাহলে 4 ভাগ হয়ে গেল। ঠিক আছে? তো এখন প্রত্যেকটা অংশ কি সেম না? এখানে সেম যদি হয় তাহলে এখানে কত? 1 1 1 1। আমার কথা কি বুঝতে পারছো? এখানে n1 n2 n3 n4 কেন দিলাম না? সবগুলো তো সমান, n n n n, তাহলে সবই 1 1 1 1, তাই না? এখন পুরাটা যদি কে হয়, পুরাটার যদি কে হয়, পুরাটার বোঝানোর জন্য এই কালার ইউজ করি আমি, এটা পুরাটার হচ্ছে কে, তাহলে এইগুলা কত হবে? প্রত্যেকটার কত হবে? তো তুমি যে কোনো একটার জন্য বের করলেই হবে, কারণ এটার জন্য যা হবে এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে, তাই না? কারণ কি স্প্রিংগুলো কি সব দেখ একদম সেম, সিমিলার। তো সিমিলার যদি হয়, তুমি সূত্র অনুযায়ী যদি করো, আগে সূত্র অনুযায়ী করো তারপর কনসেপ্ট অনুযায়ী বুঝাই দিচ্ছি। তাহলে উপরে কি বলছিলাম, সবগুলোর যোগফল, তাহলে কত? এখানে অনুপাত 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। নিচে হচ্ছে তুমি যেই অংশ নিয়ে কাজ করতেছো তার অনুপাত, তার অনুপাত কত? 1 1 ইনটু টোটাল, টোটালটা হচ্ছে কে, তাহলে উপরে আসতেছে 4, নিচে 1 কে, তাহলে আসতেছে 4k। এটাই आंसर। ঠিক আছে? এটা তোমার ফর্মুলা অনুযায়ী করে দিলাম। এখন যদি তুমি কনসেপচুয়ালি চিন্তা করো তাহলে এটা কেমনে করলাম আমি, তখন কিভাবে তুমি চিন্তা করবে দেখো, 4 ভাগ করছি না, যতগুলা ভাগ করবা যদি সমান ভাগ হয়, যতগুলা ভাগ করবা তত গুণ হয়ে যাবে। যতগুলা সমান ভাগ, যতগুলা, লেখা কি বোঝা যাচ্ছে নাকি? সমান ভাগ তত গুণ হবে। ঠিক আছে? যতগুলা সমান ভাগ করবা তত গুণ হয়ে যাবে। এটা যদি মনে রাখো তাহলে এটার আনসার কত? 4 টুকরা করছো 4k। বোঝা গেছে? আচ্ছা চলো সামনের দিকে যাই, কি আছে আর। কোন স্প্রিং এর এক প্রান্তে m ভরের একটি বস্তুকে ঝুলালে 8 সেন্টিমিটার প্রসারিত হয়। এই যে একটা স্প্রিং আছে, এই স্প্রিং আছে, ঠিক আছে, এটা স্বাভাবিক অবস্থায় এখানে ছিল। আমি এরপরে যেটা করছি, এটাকে একটা 8 সেন্ট, কত ভর? আচ্ছা m ভর, আমি m ভর বসাইছি।
এখানে এম ভরের একটা বস্তু বসানোর পরে সেটা কি হয়েছে 8 সেন্টিমিটার লম্বা হয়েছে। এটা আগে ছিল এই অবস্থায়, এখন হয়ে গেছে এই অবস্থায়। এটা হচ্ছে 8 সেন্টিমিটার লম্বা হয়েছে। বস্তুর উপর একটুখানি টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত, তো এটা আসলে একটু পরে দিলে বেশি ভালো হইতো, এই ম্যাথটা আর একটু পরে দিলে ভালো হইতো, কারণ তোমাদের এখন আমি পড়াইনি টি ইকুয়ালস টু 2 পাই এল বাই জি বা ই বাই জি। তো ই বাই জিটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, তোমরা সরল দোলকের ক্ষেত্রে পড়ো কি এল বাই জি না, আর এখানে হচ্ছে ই বাই জি। এখন কথা হচ্ছে ই বাই জি কি, এই ইটা আসলে কি? ই হচ্ছে কোনো একটা স্প্রিং এ যখন তুমি ভর ঝুলাবা, ভর ঝুলানোর সাথে সাথে সেটা কি একটা এক্সটেনশন হয় না? ই হচ্ছে এক্সটেনশন। কতটুকু এক্সটেনশন হয়? ভর ঝুলানোর সাথে সাথে কতটুকু লম্বা হয়ে যায়, সেইটার মান হচ্ছে ই। আর সরল দোলকের ক্ষেত্রে এখানে কাজ করে কি, এই জায়গায় এই জায়গায় থাকে কি এল। এটা একটু ঠান্ডা মাথায় মনে রাখবা। এখন যদি তুমি মান বসাও, এটা তুমি সলভ করতে পারবে না। ই হচ্ছে 8 সেন্টিমিটার মানে 0.08, নিচে হচ্ছে 9.8। তুমি যদি এটা হাতে ক্যালকুলেশন করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হইলে কিছু করার নেই। তো এইটার আনসার সম্ভবত 0.57, যাই হোক আবার দেওয়া আছে 0.56। তুমি বলো আমাকে কেমনে তুমি এত ক্লোজ এগুলা বের করবা, 5.6 নাকি 5.7? তো এইগুলো টাইপের তোমাদের আমি আগেও বলছি যে এই টাইপের যদি প্রশ্ন আসে যেগুলো তুমি হাতে সলভ করতে পারতেছো না, রেখে দিবা, ফাঁকা রেখে চলে আসবা, ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কারণ কি, তুমি এইটা নিয়ে যদি পড়ে থাকো, এইটার মার্কসও 1, তোমার অন্য কোনো একটা জ্ঞানমূলক প্রশ্ন যদি থাকে সেটার মার্কসও 1, তাহলে তুমি কেন এটা নিয়ে পড়ে থাকবা? মার্কস তো সেম, এটাতে তোমার কষ্ট করার দরকার আছে? এইগুলা তুমি পারোনি মানে 99% স্টুডেন্ট এটা পারবে না, এই ক্যালকুলেশনটা ওই টাইমের মধ্যে, ঠিক আছে, পরীক্ষার হলে। তো তোমার তো চিন্তা করার দরকার নাই, বোঝা গেছে? চলো সামনের দিকে যাই, আমি ওই জন্য ক্যালকুলেশন করে দিলাম না, এইগুলা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংকে দেখবা ওই ক্যালকুলেটর ইউজ করে এটা করে দিচ্ছে। হ্যাঁ, এখন আসছে সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রে কি হয়, আঁকাইছিলাম শুরুতে, আর এবার আঁকাই সরল দোলক। এটা এরকম করে দুলতে থাকে, তাই না? ঠিক আছে, যদি এইদিকে নিয়ে আসি তাহলে এইভাবে যাবে, ওইদিকে নিয়ে আসলে এইভাবে যাবে, ওই জন্য দুটো একসাথে দেখালাম। তো এটার জন্য মাস্ট কি হইতে হবে, কৌণিক বিস্তার মানে এই যে অ্যাঙ্গেলটা কত হইতে হবে, 4 ডিগ্রি থেকে কম হইতে হবে। কেন? কারণ দেখা যায় 4 ডিগ্রির থেকে যদি বেশি করি তখন এই যে জি অভিকর্ষ বলের কারণে তখন আর এটা হয় না। মানে তোমরা নর্মালি দেখবা তোমাদের আশেপাশে যেগুলো আছে না, নর্মালি দেখবা তুমি ছেড়ে দিলে এটা কি সারা জীবনে এভাবে দুলতে থাকে না, এটা আস্তে 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 কমে যায়, কমে কমে ধীরে ধীরে একসময় স্থির হয়ে যায়, তাই না? তো এই জন্য এটাকে কি করতে হয়, 4 ডিগ্রি কমে রাখতে হয়। আচ্ছা, আর দোলনকাল হচ্ছে এটা আগেও বলে আসছি, টি ইকুয়ালস টু, এটা মনে রাখতে হবে, একটু আগে বললাম 2 পাই এল বাই জি। এল এই টিটা হচ্ছে এটার সমানুপাতিক রুট ওভার এল এর, আর এটার বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আর এইগুলা কিছু কিছু জিনিস দেওয়া আছে, যদি তোমার সুতার দৈর্ঘ্য আর হচ্ছে ববের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তোমার সুতার দৈর্ঘ্য ববের ব্যাসার্ধ যোগ করে করতে হবে, এইগুলা কথাবার্তা লেখা আছে। চলো, এগুলো আমার ইম্পর্টেন্ট না। একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে, পৃথিবীর কেন্দ্রে মহাকর্ষ অভিকর্ষতে পড়ছো না? কি পড়ছো বলো? পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণ জি এর মান হচ্ছে 0। যদি 0 হয়, এখন তুমি মান বসাও, টি ইকুয়ালস টু 2 পাই এল বাই জি, বসাও 2 পাই এল বাই 0, এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 80। ঠিক আছে, বের করতে পারবা? এটা হয়ে যাবে 80। ঠিক আছে, এটা আসছিল দেখো লাস্ট বছরে জিএসটি 24-25-এ। আচ্ছা, সময় লাভ হারানোর ক্ষেত্রে তোমার জিএসটি বা যেগুলো ভার্সিটিতে ক্যালকুলেটর নাই, নর্মালি সেইগুলোতে এই টপিক থেকে কোশ্চেন আসে না। এগুলো তোমাদের সৃজনশীলে মেনলি আসতো, কারণ ক্যালকুলেটর ছাড়া এগুলো সলভ করা টাফ। এখন যদিও আসে, এমনভাবে আসবে যেটা তুমি আনসার করতে পারবা। এখানে একটা ম্যাথ আমি হচ্ছে এই জন্য অ্যাড করে রাখছি, যে এমন প্রশ্ন আসবে যেটা তুমি ইজিলি আনসার করতে পারবা। দেখো কি টাইপের আসবে, তার আগে এটা একটু তোমাদের সূত্র বোঝাই দিই। তো সময় লাভ বা হারানোর আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, যদি তুমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাও তখনও কি হয়, জি এর মান কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে যদি ভেতরের দিকে যাইতে চাও তখনও কি হয়, জি এর মান কমতে থাকে।
তো এই জে এর মান কমার জন্য যে কাহিনীটা হয় যে সব আমাদের এই যে ঘড়িগুলা ধীরে চলে, তাই না, বা কখনো জোরে চলে জে এর মান কম বেশির জন্য। তো কি হবে, যখন এই ধীরে চললে বললে কি হবে, তখন এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। আর যদি বলে জোরে চলে তাহলে কি হবে, সরি লাফ করে, তখন হচ্ছে এটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনে ৮৬,৪০০টা কি, এটা কখন তুমি ইউজ করো ৮৬,৪০০, এটা যখন একদিন বলবে। যদি বলে ২ ঘন্টা নিয়ে কাজ করো, তখন কি আর এটা ৮৬,৪০০ থাকবে, তখন এটা এই ৮৬,৪০০ থাকবে না। তখন কি হবে, তখন ২ ঘন্টার জন্য যত সেকেন্ড হয় ৩৬৭২ সেকেন্ড, ৭,২০০ সেকেন্ড। ঠিক আছে, তো সেই হিসাবে এটা কাজ করতে হবে। তো এখানে তোমাদের যেটা বললাম আমি, দেখো এটা দিলে তোমরা বুঝতে পারো যে ২৩-২৪ আসছিল। বলছে গরমের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এর ফলে দোলকটি দিনে এত সেকেন্ড ধীরে চলে। তাহলে তুমি একটু আগে ফর্মুলা কি দেখে আসছো বলো তো, দিনে বলছে, তাহলে ৮৬,৪০০ যেহেতু ধীরে বলছে, ধীরে হইলে কি মাইনাস ২০০। এখন আমাকে বলো এটা তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবা? কেমনে পারবা, দেখো এটা কেমনে তুমি পারবা। ২০০ বাদ গেলে ২০০ থাকে। তুমি এইটা না দেখে তুমি একটু অপশনের দিকে দেখো। তুমি আমাকে বলো তো এই পার্টটুকুর মান, এই পার্টটুকুর মান, জাস্ট এই পার্টটুকুর মান এটা কি 1 এর কাছাকাছি বা 1.00 সামথিং এরকম না এটার মান, তাহলে তার সাথে 2 গুণ করলে অবশ্য 2 বা 2 থেকে একটু বেশি হবে, হয়তো 2.001 বা এই টাইপের কিছু একটা আসবে। তুমি এইগুলোর জন্য কি দেখবা, অপশনের দিকে একটু তাকাও। অপশনে তোমার কি আছে, 0.99 হওয়া পসিবল? কখনোই না। 1 কখনোই না। 1.09 এটাও না। দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে তুমি কি করবা, 2 সেকেন্ড আনসার দিয়ে চলে আসবা। বোঝা গেছে? কারণ কি এই মানটা এর 2.00 সামথিং এরকম কিছু একটা আসবে, তার মানে 2 এর কাছাকাছি। বোঝা গেছে? এটা আসলে কোনো ম্যাথই না। এটা যাদের বেসিক ভালো আছে, যাদের কনসেপ্ট ভালো আছে, তারা এটা দেখবে, 2 সেকেন্ড আনসার দিবে অপশন দেখলেই। বোঝা গেছে? আচ্ছা চলো। এল কার্যকরী দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল ও কৌণিক কম্পাঙ্ক যথাক্রমে। দোলনকালের ফর্মুলা কি বলো? দোলনকাল হচ্ছে, আচ্ছা লাল কালারটা চেঞ্জ করি, এটা চোখে লাগে কেন জানি। দোলনকাল টি ইকুয়ালস টু হচ্ছে 2π, ফর্মুলা জাস্ট লিখে দিই কারণ তোমরা এগুলো পারো যদিও। এটা হচ্ছে দোলনকালের ফর্মুলা। আর কৌণিক কম্পাঙ্ক ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে, দেখাইছি ক্লাসের শুরুতে এই ফর্মুলাটা একবার দেখাইছি, 2π/t। মান বসাও, উপরে 2π, নিচে 2π/L/g। 2π কেটে গেলে জি উপরে যাবে, g/L এটার রুট। তাহলে কই আছে দেখো, আমার তো মনে হচ্ছে প্রথমটাই, হ্যাঁ শুরু এটাই। ঠিক আছে, এটা আসছিল জিএসটি 21-22। হ্যাঁ, তো এই ছিল আমাদের পর্যাবৃত্ত গতি। তোমাদের এটাও শেষ হয়ে গেল। তো সব চ্যাপ্টারই তোমাদের ইনশাআল্লাহ দেওয়া হবে। ভালো থাকো তাইলে, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।